সাকিবকে ধুয়ে দিলেন সার্জিস আলম। হান্নান মাসুদের মুচলেকায় ছাড়া পাওয়া সমন্বয়ক ফের চাঁদাবাজির অভিযোগে আটক। রোহিঙ্গাদের $3 মিলিয়ন সহায়তা দিল জাপান। দাদাগিরি নয়, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। কারাবন্দী সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। 24-এর অভ্যুত্থানের নীরব ভূমিকার কারণে সমালোচিত হয়েছিলেন গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। দীর্ঘ নীরবতার পর গত বছরের অক্টোবরের এক দীর্ঘ পোস্টে নিজের সেই নীরবতার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি। তবে ক্ষমা চেয়ে দেওয়া সেই পোস্টের বছর না ঘুরতেই আবার যেন স্বৈরাচারের পক্ষে ঝান্ডা ধরলেন সাকিব। রোববার 28 সেপ্টেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় ক্রিকেটার দলের সাবেক এই অধিনায়ক। সে পোস্টের পরই তার সমালোচনায় মুখর হয়েছেন জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি এবং সাধারণ নেটিজেনরা। অনেকের মতো ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, একজনকে পুনর্বাসন না করার সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট, এন্ড অব দ্য ডিসকাশন। এরপর পাল্টা পোস্ট দিয়ে সাকিব লিখেছেন, যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না। ফিরবো হয়তো কোনো একদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ। সাকিবের এই স্ট্যাটাসে কমেন্ট করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। তিনি লিখেছেন, টাকার কাছে নিজেকে বেচে দেওয়া তোর মতো লোভী। শুয়োর রক্তে কেনা বাংলাদেশের জার্সি বাংলাদেশের মাটিতে আর কোনোদিন গায়ে দিতে পারবে না। এদিকে সাকিব আল হাসানকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। তিনি লিখেছেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয় খুনি ও হত্যাকারী। জুলাইয়ের ঘাতকদের আর কোনো পরিচয় হতে পারে না। সাদিক কায়েম আরও লিখেছেন, ক্রিকেটার সাকিব এবং রাজনীতিবিদ সাকিব আলাদা। এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা যারা করেছিলেন তাদের উদ্দেশ্যে জাতির কাছে স্পষ্ট। একইভাবে বিভিন্ন পেশার গণহত্যাকারীদেরকে তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, রাজনীতিবিদ, কূটনৈতিক নানা পরিচয় দিয়ে নর্মালাইজ এবং পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে। হান্নান মাসুদের মুচলেকায় ছাড়া পাওয়া সমন্বয়ক ফের চাঁদাবাজির অভিযোগে আটক। রাজধানীর মোহাম্মদপুরের বলিশা এলাকায় একটি বেসরকারি ক্লিনিকের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ 5 জনকে আটক করেছে সেনাবাহিনী। রোববার 28 সেপ্টেম্বর রাত 9টার দিকে তাদের আটক করা হয়। জানা গেছে, বসিলার ওই হাসপাতালে একটি শিশু মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঁদা দাবি করেন একটি চক্র। সোমবার সন্ধ্যায় তারা হাসপাতালের মালিকের কাছে চাঁদা চাইতে গেলে মালিক সেনাবাহিনীকে খবর দেন। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ শেষে 5 জনকে আটক করে থানায় হস্তান্তর করে। আটক ব্যক্তিরা হলেন সাইফুল ইসলাম রাব্বি, হাসিবুর রহমান ফরহাদ, আব্দুর রহমান মানিক, আবু সুফিয়ান ও মোহাম্মদ শাহিন। হাসপাতালের মালিক শিল্পী আক্তার বলেন, আমার হাসপাতালে একটি মৃত শিশু জন্ম নেওয়ার পর কয়েকজন এসে চাঁদা দাবি করে হুমকি দেয়। কয়েক দফায় তারা আমার ও আমার ছেলের কাছে টাকা চাইছিল। আমি রাজি না হলে আবারও কয়েকজন সমন্বয়ক পরিচয়ে হাসপাতালে ঢোকে। পরে আমি সেনাবাহিনীকে ফোন করলে তারা এসে 5 জনকে নিয়ে যায়। এ ঘটনায় তিনি থানায় চাঁদাবাজির মামলায় আবেদন করেছেন। মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বলেন, সেনাবাহিনী 5 জনকে আটক করে আমাদের কাছে দিয়েছে। হাসপাতালের মালিক বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন। আটকদের মধ্যে রাব্বির বিরুদ্ধে আগেও চাঁদাবাজির মামলা ছিল। উল্লেখ্য, গত 19 মে রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা হান্নাকি পাবলিশারের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসা ঘেরাও করলে পুলিশ রাব্বিসহ কয়েকজনকে আটক করেছিল। পরদিন এনসিপি নেতা হান্নান মাসুদ মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে আনেন। বাংলাদেশের কক্সবাজার ও ভাসানচরে সাময়িক আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নত করতে জাপান সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে IOM $3.5 মিলিয়ন সমপরিমাণ মুদ্রার সহায়তা দিয়েছেন। সোমবার 28 এপ্রিল ঢাকার জাপান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং IOM বাংলাদেশ মিশনের প্রধান ল্যান্স বোনো এই সহায়তা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার জেলা এবং ভাসানচরে প্রায় 5 লাখ রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় সম্প্রদায়ের এই প্রকল্প থেকে সহায়তা পাবে।
এই প্রকল্পের আওতায় সুরক্ষা, আশ্রয়, খাদ্য বহির্ভূত পণ্য, এলপিজি বিতরণ, পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধির পাশাপাশি ভাসানচরের শরণার্থীদের জন্য জীবিকা নির্বাহ এবং কক্সবাজারে স্থানীয় সম্প্রদায়ের জন্য দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং সুরক্ষা পরিবেশ দেওয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই কর্মসূচির আওতায় পরিবারগুলো ই-ভাউচার ব্যবহার করে ক্যাম্পের নির্ধারিত স্টোরগুলো থেকে চাল, ডাল এবং তাজা শাকসবজি সহ বিভিন্ন ধরনের খাবার কিনতে পারবেন। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনচি এই অনুদানের গুরুত্ব তুলে ধরে বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর মৌলিক চাহিদা পূরণে নিশ্চিত করার জন্য এবং স্থানীয় সম্প্রদায়ের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সদস্যদের, বিশেষ করে নারী ও শিশুদের সহায়তা দেওয়ার জন্য জাপান বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে রয়েছে। তিনি রোহিঙ্গা ক্যাম্পে ক্রমবর্ধমান চাহিদা এবং মানবিক তহবিলের ঘাটতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, জাপান ক্রমবর্ধমান মানবিক সংকট রোধ করতে এবং দীর্ঘমেয়াদী সমাধানে অবদান করতে ডব্লিউএফপি ও সমস্ত অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। দাদাগিরি নয়, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি। একথা জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দলটি আন্তরিক। সম্প্রতি নিউ ইয়র্কের সময় সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপির মহাসচিব। জুলাই গণঅভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশ-ভারত সম্পর্ক। ঢাকা-নয়াদিল্লি টানাপোড়েনের কারণ হিসেবে প্রতিবেশী দুই দেশের রাজনীতিবিদরাও দায়ী করছেন একে অন্যকে। বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে এখন ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশের মনোভাব নিয়েও আলোচনা বেশ সরগরম। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জাতিসংঘের অধিবেশনে যাওয়ার সফরসঙ্গী হন বিএনপির মহাসচিব। নিউ ইয়র্কের সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে সমর্থন করেছেন তারা। এগুলো তো ক্ষতি করেছে, ভারতেরও ক্ষতি হয়েছে এবং আওয়ামী লীগেরও ক্ষতি করেছে। কাউকে তাদের ক্ষতি করতে হয়নি, তারা নিজেরাই নিজের ক্ষতি করেছেন। রাজনীতি থেকে সরে গিয়ে যখন আপনি ষড়যন্ত্রের দিকে যাবেন তখনই ক্ষতিটা হবে। বিএনপির মহাসচিব মনে করেন, সম্পর্কের এই টানাপোড়েন কাটিয়ে উঠতে ভারতকেই এগিয়ে আসতে হবে। এটা নির্ভর করছে ভারতের উপর। তারা যদি চায় শুধু বড় দাদা না হয়ে বন্ধু হবে তাহলেই হবে। মির্জা ফখরুল বলেন, ভারতসহ সবার সঙ্গে সম্পর্ক চায় বিএনপি, এজন্য আন্তরিকতারও কোনো কমতি নেই। সকল দেশের সাথেই আমরা বন্ধুত্ব চাই। এর মধ্যেই আপনারা দেখছেন আমরা বিভিন্ন দেশে আসছি যাচ্ছি, আর ভারতের সাথেও আমাদের সম্পর্কটা ছিল। এখন ভারতের উপর নির্ভর করছে তারা কতদূর বিএনপির সাথে সম্পর্ক রাখতে চায়, বলে মির্জা ফখরুল। দেশের স্বার্থ বিকিয়ে কারোর সঙ্গে কোনো সম্পর্ক চায় না বিএনপি বলে জানান বর্ষিয়ান এর রাজনীতিক। ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন বিএনপির যে আন্তরিক, এটি আবারও পরিষ্কার করেছেন বিএনপির মহাসচিব। এখন ভারত কতটুকু ইতিবাচকভাবে এগিয়ে আসবে সেদিকেই নজর দেশের মানুষের। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার ২৯ সেপ্টেম্বর সকাল ৮টা ১০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ ডামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সাবেক এই মন্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি। নিজের ভেরিফাইড আইডি থেকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, আমার বাবা আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন।